ওকে, ওয়েলকাম এভরিবডি আজকের ক্লাসে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো সবাই? আচ্ছা স্যার। আচ্ছা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের কয়েকজন মনে হয় এখনো জয়েন করে নাই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব আজকে আমরা আস্তে আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ট্রাই করব যতটুকু সম্ভব জোরে বলার। তোমরা তারপরেও যদি শুনতে কোনো প্রবলেম হয় যে কোনো মোমেন্টে আমাকে বলো। আচ্ছা, আহ তো আমরা ক্লাস শুরু করে দিব আজকে। হচ্ছে আমরা কি পড়বো এটা কি তোমরা জানো? স্যার হিস্টোরির একটা চ্যাপ্টার পড়বো। হ্যাঁ, হিস্ট্রি একটা চ্যাপ্টার পড়বো। তো আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ন্যাচার কনজারভেশন অ্যাক্টিভিটি। জাস্ট একটা, মানে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা খুবই ছোট এবং মানে ওরকম পড়ার খুব বেশি কিছু নাই, এখান থেকে কিছু activity তোমরা পার্টিসিপেট করতে পারবা, প্লাস হচ্ছে যে এখানে কিছু জিনিস তোমরা নতুন কিছু জিনিস শিখতে পারবা থ্রু স্যার ডিসকাশন। আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। হেডফোন ইউজ করছি, দেখো কতটুকু শোনা যায়। ওকে, এখন শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। স্যার আচ্ছা, সো আমরা যে চ্যাপ্টারটা আজকে পড়বো ইজ অ্যাকচুয়ালি বেসড অন অ্যাক্টিভিটিস, একটা অ্যাক্টিভিটি বেসড চ্যাপ্টার। যেখানে হচ্ছে তোমরা মানে থ্রু ডিসকাশন, নিজেদের মধ্যে গ্রুপিং ডিসকাশনেও তোমরা কিছু ইনফরমেশন নতুন শিখতে পারবা, যেগুলো হচ্ছে আমরা বইয়ের সাথে আমরা কোলাবোরেট করব। ঠিক আছে? সো এখানে হচ্ছে চ্যাপ্টারটা আমরা শিখবো হচ্ছে নেচার কনজারভেশন অ্যাক্টিভিটিস। ঠিক আছে, নেচার কি সেটা আমরা জানি, তো কনজারভেশনটা কি এটা কি জানি? কে বলতে পারবে এটা? কনজারভেশন বলতে আমরা কি বুঝি বা কনজারভেশনের মিনিংটা কি? আচ্ছা, তোমাদের ক্যামেরা গুলো হচ্ছে অন করে ফেলো, দেখতে পাচ্ছি না তোমাদের। কনজারভেশন কি? কনজারভেশন কেউ বলতে পারবে না? স্যার আপনি কি বললেন? কনজারভেশন, কনজারভেশন। সংরক্ষণ স্যার, কনজারভেশনের মিনিং সংরক্ষণ না? হ্যাঁ, ইয়েস স্যার, কনজারভেশন হচ্ছে সংরক্ষণ প্রোটেকশন করা। দেওয়া ঠিক বা আছে, জমিয়ে রাখা। এক্স্যাক্টলি। সো কনজারভেশন হচ্ছে সংরক্ষণ করা, যে কোনো একটা জিনিস যেরকম অবস্থায় আছে এরকম অবস্থায় রাখা। স্যার আপনার কথা আবার আনক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আই এম সরি, এটা আমার পিসিতে সমস্যা কিনা আমি বুঝতে পারছি না। ওকে, তাজওয়ারের হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু চলে যাই, আমরা একটু আমাদের হ্যান্ড আউটটা চলে যাই, দেখি আমরা আজকে আমাদের পড়াগুলো কিভাবে করবো। ওকে, সো আমাদের হচ্ছে আজকের টপিক হচ্ছে নেচার কনজারভেশন অ্যাক্টিভিটি। সো কনজারভেশন আমরা জানলাম যে সংরক্ষণ। নেচার কি করতে হবে? দ্যাট মিনস হচ্ছে নেচারকে হচ্ছে আমাদের যেরকম অবস্থায় নেচারকে চেঞ্জ হইতে খুব একটা দেওয়া যাবে না। এরকম স্যার আছে। আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার আপনার কথা অল্প একটু আসে আবার অল্প একটু আসে না। আচ্ছা, এখন কি মাইক, মানে মাইক খুলে ফেললে কি শুনতে পাও? স্যার এখন ঠিক Yes, আছে। স্যার এখন ঠিক ইয়েস আছে। স্যার, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো হচ্ছে আমরা এই কনজারভেশনটা হচ্ছে করব, এখান থেকে আমরা কিছু অ্যাক্টিভিটিস শিখবো, যে যেই অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে আমরা হচ্ছে নেচারকে কনজার্ভ করতে পারি। তো ফার্স্ট কথা হচ্ছে আমাদের এই নেচারের যে এলিমেন্ট গুলা এন্ডেঞ্জার্ড হয়, এটার কারণটা কি? মানে আমাদের নেচারের যে বায়োডাইভার্সিটি স্যার আমরা, এন্ডেঞ্জার্ড মানে?
এন্ডেঞ্জার্ড মানে বিপদগ্রস্ত হওয়া। এটার বেসিক কারণগুলো কি কেউ কি বলতে পারবে? গাছ কেটে ফেলা, ওদের হ্যাবিটেট গুলো ধ্বংস করা। ওকে, সো একটা কারণ হইতে পারে গাছ কেটে ফেলার কারণে তাদের হ্যাবিটেট নষ্ট হয়ে যায়। তো আমরা জানি যে নেচারের হচ্ছে প্রত্যেকটা এটাকে বলি হচ্ছে আমরা বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি কি বলি, যে আমাদের এই বায়োলজিক্যাল যে ডাইভার্সিটি আছে, দ্যাট মিনস একটা প্রাণীর থেকে আরেকটা প্রাণীর যে হিউজ আমাদের যে ডাইভার্সিটিটা আছে, এবং এই ডাইভার্সিটি বায়োডাইভার্সিটির যে প্রাণী এবং অ্যানিমেল এবং প্ল্যান্ট বা সবার মধ্যে যে একটা ইন্টার রিলেশন আছে, ঠিক আছে? সো দিস অল থিংস উইচ কনসিস্ট অফ নেচার, তাহলে এগুলোকে হচ্ছে আমরা বলি হচ্ছে ন্যাচারাল বায়োডাইভার্সিটি। সো এই বায়োডাইভার্সিটিটা বিভিন্ন কারণে হচ্ছে ধ্বংস হয়ে যায়। যেমন আমরা একটা কারণ বললো যে হ্যাঁ, ডিফরেস্টেশন বা গাছ কেটে ফেলা, এটাকে কি বলা হয়? ডিফরেস্টেশন, ঠিক আছে? ফরেস্ট কেটে ফেলা, এটা হচ্ছে ডিফরেস্টেশন। তো এটা একটা কারণ হইতে পারে যেই কারণে বায়োডাইভার্সিটির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা অনেক সময় ইভেন্ট এরকম দেখি, হয়তো আমরা কোনো সময় ভিডিওতে বা নিউজে এরকম দেখে থাকবো যে কোনো একটা এলাকায় মানে ধরো একটা চিতাবাঘ চলে আসছে একটা লোকালয় এলাকায়। তো অনেকে কি করতেছে, ওটাকে ধরে হচ্ছে মানে মারতেছে বা হচ্ছে ওর উপর অত্যাচার করতেছে, বা এরকম ইনসিডেন্ট আমরা শুনে থাকি বা দেখে থাকি। এখানে একটা তোমাদের এক্সাম্পল দেওয়া আছে যে একটা শুশুকটা কি ডলফিন, এটা একটা ফ্রেশ ওয়াটার ডলফিন। তো একজন একটা স্টোরি বলতেছিল এখানে যে একটা শুশুককে সে দেখছে যে কিছু লোক একটা শুশুককে ধরে নির্যাতন করতেছে বা মেরে ফেলতেছে, ঠিক আছে? এখন এই শুশুকের তো বা এই ডলফিনটার একটা বায়োডাইভার্সিটিতে ওর একটা ভূমিকা আছে, তাই না? ওর একটা রোল আছে, আমাদেরও যেমন একটা রোল আছে, ওর একটা রোল আছে। সো এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আর এই প্রাণীগুলোর হ্যাবিটেট গুলো নষ্ট হওয়ার কারণে ওরা হচ্ছে এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, বা প্রথমে এন্ডেঞ্জার্ড হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, একটা সময় গিয়ে গিয়ে যখন ওরা একেবারেই সার্ভাইভ করতে পারতেছে না, তখন ওরা কি হচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে বা বিলুপ্ত বিলুপ্ত হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে, ঠিক আছে? তো এরকম আমরাও আমাদের দেশেও আমরা, মানে অ্যাকচুয়ালি আমাদের দেশে না, এটা একটা ন্যাচারাল ইভেন্ট বলা যায় এখন, মানে ম্যান মেড ন্যাচারাল ইভেন্ট, মানে এটা সৃষ্টি করছে মানুষের কারণেই হচ্ছে এগুলা। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেটা হবেই, যে এটা কাইন্ড অফ ন্যাচারাল হয়ে গেছে, যে কিছু স্পেসিস প্রতি বছর এক্সটিংক্ট হবে, বিলুপ্ত হয়ে যাবে। আগে ছিল, এরকম থাকবে না। ইভেন এরকম হয় যে এরকম হইতে পারে যে প্রতিদিন ইভেন একটা স্পিসিস কোনো একটা জায়গা থেকে পৃথিবীর নাই হয়ে যাচ্ছে, এটাও হইতে পারে, ঠিক আছে? সো এরকম অনেক স্পেসিস অলরেডি হচ্ছে আমাদের দেশ থেকেও নাই হয়ে গেছে বা এক্সটিংক্ট হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আমরা কিছু ফিগার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এইটাকে বলা হতো বেঙ্গল ফ্লোরিকাল, ঠিক আছে? এটা একটা আহ, তোমার হচ্ছে ক্রেন জাতীয় একটা মানে অ্যানিমেল ছিল। দেন হায়না, পিকক, এটা আমরা চিনি। আর এটা নীলগাই, এটা কি তোমরা কখনো শুনছো নীলগাই? নো স্যার। স্যার আমি শুনি। আচ্ছা, এটা কিন্তু একটা সময় বাংলাদেশে মানে প্রচুর ছিল, এবং বাংলাদেশে শুধু না, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় স্পেশালি প্রচুর নীলগাই পাওয়া যেত। এটা কাইন্ড অফ একটা মানে গরুর মতোই, গরুরই একটা স্পেসিস, কিন্তু এটা হচ্ছে বন্য, ঠিক আছে? আচ্ছা, স্যার এই then প্রাণীগুলো কি এক্সটিংক্ট হয়ে যাচ্ছে এটা হয়ে বুঝাচ্ছে? যাচ্ছে না, অলরেডি বাংলাদেশ থেকে এক্সটিংক্ট হয়ে গেছে। এখানে সেই এনিমেল গুলাই দেখানো হচ্ছে যে এনিমেল গুলা একটা সময় বাংলাদেশে প্রচুর ছিল, কিন্তু এখন এগুলো এক্সটিংক্ট হয়ে গেছে। সো পিকক, এটাও হচ্ছে এক্সটিংক্ট হয়ে পিকক গেছে। আছে তো। পিকক তো আছে স্যার। পিকক স্যার কোথায় আছে? আছে। স্যার ইন্ডিয়া, বাংলাদেশে। হ্যাঁ, ইন্ডিয়ায় আছে, বাট একটা সময় এই যে বাংলাদেশের স্যার বাংলাদেশে তো আছে। আচ্ছা, বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে আছে, হয়তো চিড়িয়াখানায় দেখছো কি কৃতিত্ব? কোথায় দেখছো রনক? ইয়েস স্যার, আমি হ্যাঁ, চিড়িয়াখানায় দেখছি। স্যার চিড়িয়াখানায় দেখছি, সুন্দরবনেও তো দেখছি। আচ্ছা, বাট অনেক রেয়ার। সুন্দরবনে কি তুমি ওপেন স্পেসে দেখছো এটা? স্যার নৌকা দিয়ে ঘুরতে যাই না, তখন দেখছিলাম। বাহ, তুমি অনেক লাকি যে পিকক দেখতে পারছো আর কি। আহ, যদিও হচ্ছে আমরা যখন আমি একবার গিয়েছিলাম, আমি হচ্ছে হরিণ দেখছিলাম আর কি লাইভ। বাট
পিকক দেখি নাই। সো পিককটা হচ্ছে, এই পিককটা এই যে আমাদের হচ্ছে বলতো বাংলাদেশে মেইনলি কয়টা লোকেশনে বনভূমি আছে, বড় বনভূমি কয়টা লোকেশনে, কোন কোন লোকেশনে আছে, কে বলতে পারবে এটা? ফরেস্ট কোথায় কোথায় আছে আমাদের? স্যার সুন্দরবনে সুন্দরবনে সুন্দরবন একটা, হ্যাঁ, তারপর স্যার রাঙ্গামাটিতে আছে। রাঙামাটি, ওকে গুড, হ্যাঁ রাঙামাটিতেও একটা হচ্ছে তোমার পার্বত্য অঞ্চলে একটা বনাঞ্চল আছে। স্যার বান্দরবনে কি আছে? বান্দরবনে আছে। হ্যাঁ, ওই যে তোমার রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, তিনটা পার্বত্য জেলাকেই আমরা একটা বনাঞ্চল হিসেবে ধরতে পারবো আর কি, ঠিক আছে। সো এটা গেল আরেকটা। তারপর তাসকিয়া কিছু বলো, আরেক, আর কোথায় বনভূমি আছে আমাদের? স্যার আইডিয়া নাই। আচ্ছা, আরেকটা তো অলরেডি জানার কথা, মানে তিনটা মোটামুটি সবাই জানে বা ফেমাস এরকম হচ্ছে আছে। আরেকটা হচ্ছে তোমার এই যে মধুপুর এবং ভাওয়ালগড় একটা বনাঞ্চল আছে, এটা কি জানো কেউ? স্যার এটা ওই যে তোমার টাঙ্গাইল, আর এটার কিছু পার্টটা তোমরা যদি কখনো মানে ঢাকা থেকে ময়মনসিংহ এর দিকে যেয়ে থাকো বা ঢাকা টাঙ্গাইল এই রুটে যেয়ে থাকো, তাহলে মানে লিস্ট যাওয়ার সময় কোনো একটা স্পেসে দেখবা যে রাস্তার দুই পাশে এরকম বনভূমি আছে, ঠিক আছে। তো এই বনভূমিটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে বরেন্দ্র জায়গা ছিল। এই বনভূমির নামটা হচ্ছে মানে ভাওয়াল, মধুপুর এবং ভাওয়ালগড়ের বনভূমি এটা বলা হয় আর কি, ঠিক আছে। তো এই জায়গাটাই স্পেশালি একটা সময়, অলমোস্ট বেশি সময়ও না, 100 বছর হয়তো হবে, এটা তোমাদের বইয়ে হয়তো মেনশন করে দেওয়া আছে, যে কিছু বেশি দিন না, কিছুদিন আগেই এখানে প্রচুর পরিমাণে পিকক থাকতো। পিকক প্লাস আরো কিছু কিছু তোমার এনিমেলস এখানে থাকতো, যেটা এখন একদমই পাওয়া যায় না। দেন এই যে যে এটা আছে স্লথ বেয়ার, এটার নাম কি শুনছো? স্যার স্লথ, স্লথের নাম শুনছি কিন্তু স্লথ বেয়ারের নাম শুনি। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা স্লথের নামও শুনছো, স্লথ বিয়ারের নামও শুনছো, বাট স্লথ বেয়ার হয়তো শুনো নাই। এটা ছিল হচ্ছে আমাদের যে যে রাঙামাটি পার্বত্য অঞ্চলের যে বনাঞ্চলটা, এখানে প্রচুর ছিল স্লথ বেয়ার, যেটা এখনো একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। সো এগুলো এক্সটিংক্ট হওয়ার পেছনে বিভিন্ন কারণ আছে, এবং মোস্ট অফ দা রিজনস আর ম্যানমেড রিজনস, মানে ম্যানমেড কোনো একটা ইনসিডেন্ট বা কোনো পর্যায়ক্রমে ইনসিডেন্ট ঘটাইতে ঘটাইতে কিছু একটা ওদের বাসস্থান ইনহ্যাবিটেন্ট গুলা ওদের জন্য মানে অযোগ্য হয়ে গেছে বসবাসে, দেন ওরা চলে গেছে হয়তো, বা ম্যাক্সিমাম হচ্ছে মারা গেছে, ঠিক আছে, এরকম হয়েছে। সো এই স্পেসিস গুলা তোমরা বইয়ে আর একটু পরে দেখে দেখে নিবা যে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো, কোন স্পেসিস গুলা কোন জায়গায় থাকতো। আমি যতদূর আমার মনে হয় এই বেঙ্গল ফ্লোরিকান যেটা, এটা থাকতো তোমার সাউথের দিকে বেশি, ঠিক আছে, মানে সাউথ ওয়েস্ট এইদিকে হবে, লাইক ওই যে কক্সবাজার এইদিকে, কক্সবাজার, চিটাং বা বরিশালের এইদিকে, প্লাস ওই জায়গাগুলোতে নীলগাইও থাকতো প্রচুর এই জোন গুলাতে। দেন আমরা জানলাম যে স্যার বেলচার কি এখনো আছে? ভালচার, স্যার হ্যাঁ ভালচার হয়তো কিছু আছে, বাট খুবই কম। ওই যে ভালচারও আরেকটা স্পেসিস, মানে একেবারে এক্সটিংক্ট আমরা বলতে পারবো না, আমরা বলতে পারি যে ভালচার আর অন দা ভার্জ অফ এক্সটিংশন, মানে প্রায় বিপদের মানে ঝুঁকি, প্রচন্ড ঝুঁকিতে আছে আর কি, ওরাও হয়তো নাই বা খুব কম সংখ্যক আছে যারা হয়তো কিছু কয়েক বছরের মধ্যে আর থাকবে না এরকম, ঠিক আছে। সো ভালচারস আর অলসো এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, যেটা কিন্তু একটা সময় আমাদের প্রচুর ছিল, তোমরা ওই যে শুনে থাকবে আর কি, তোমাদের হয়তো প্যারেন্টসদের কাছ থেকে শুনলেই দেখতে মানে শুনতে পারবে যে একটা সময় দেশে কত মানে এই যে ভালচারস বা অনেক পাখি ছিল যেগুলো এখন নাই, ঠিক আছে, সেরকম অনেক স্যার অ্যানিমেল। হ্যাঁ বলো। স্যার নীলগাই কোন টাইমে এক্সটিংক্ট হয়ে গিয়েছিল? নীলগাইটা অ্যারাউন্ড আমার মনে হয় ওরকমই 100 থেকে 150 বছর হবে ম্যাক্সিমাম, মানে 100 বছরের মধ্যেই ছিল এটা মোটামুটি শিওর, যে ধরো 90s, মানে 19th সেঞ্চুরির হয়তো লাস্টের দিকে হবে, 1880 90 বা 1900 এরকম হবে স্যার অ্যারাউন্ড। পিকক কি এখন নেই? এগুলো কৃতিত্ব, হ্যাঁ বলো। স্যার আমি বলছি পিকক কি এখনো নেই? পিকক, এখনো কি আছে?
না, বাংলাদেশে এখনো ওই যে ওয়াইল্ড পিকক এখন নাই। কে বলছিল যে সুন্দরবনে দেখছে? কৃতিত্ব। স্যার কৃতিত্ব। আচ্ছা, মানে থাকতে পারে, যদি থাকেও খুবই কম, বাট এই পিককটা আসলে ছিল, সুন্দরবন তো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, ওখানে হচ্ছে পিকক থাকলেও খুবই কম নাম্বার থাকবে, বা ওদের জন্য আসলে ওই জায়গাগুলো হচ্ছে হ্যাবিটেবল প্রপারলি না। পিকক তোমরা জানো এটা কাইন্ড অফ একটা মানে চিকেন টাইপের একটা ওরা স্পেসিস, তাই না? সো ওরা হচ্ছে ড্রাই ল্যান্ড, মোস্টলি হচ্ছে ওরা ড্রাই ল্যান্ডে থাকে, এই জন্যই পিককটা থাকতে হচ্ছে আমাদের এই যে মধুপুর ভাওয়ালগড়ের যে বনাঞ্চলটা আছে, এই এই জোনগুলোতে থাকতে হচ্ছে পিকক ম্যাক্সিমাম আর কি, এখন যেটা নাই। হয়তো খুব কম দুই একটা থাকতে পারে যদি সুন্দরবনে থাকে, কৃতিত্ব যদি থাকে তাহলে তো অবশ্যই আছে কিছু একটা। ওকে। স্যার পেঙ্গুলিনের মানে কি বেজি? হ্যাঁ, স্যার পেঙ্গুলিন এটা বাংলা কি বেজি? কোনটা আমি তো আবার বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা এটা হচ্ছে জি স্যার এটা কি বেজি? বেঙ্গলিনের বাংলাটা হচ্ছে যে কি হবে, উম, এটা আমি নট শিওর। এটা পেঙ্গলিনি তো বলা হয়, মানে আমিও এরকমই জানতাম, বাট বাংলায় এটাকে যে কি বলা হয়, এরকম সেম একটা স্পেসিস আছে যেটা তোমরা খুঁজে দেখতে পারবা, যেটা নাম হচ্ছে আর্মাডিলো। ঠিক আছে, আর্মাডিলো আরেকটা আছে, অলমোস্ট একই রকমের সিমিলার। আমি জানি না এটাকেই কি আর্মাডিলো বলা হয় কিনা, বা আর্মাডিলোর খুব ক্লোজ একটা স্পেসিস হইতে পারে এটা। ঠিক আছে, আমি শিওর না বাংলাটা কি হবে। আচ্ছা, সো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে ছবি দেখে বলতে হবে, এটার একটা ক্যাপশন বলতে হবে এই ছবি। ক্যাপশন মানে তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. মানে তোমাকে একটা লাইনে, একটা সেন্টেন্সে এই ছবিটাকে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, ডেসক্রাইব করতে হবে এমন ভাবে যেখানে তোমার ছবিটার মানে সবগুলা কন্টেন্টই বা যে থিমটা যেটা বুঝাইছে যেটা তুমি বুঝাইতে পারো। ঠিক আছে, আমি এখন একটু ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব কাউকে, জিজ্ঞেস করব পিয়াস আছো? পিয়াস, স্যার কি জিজ্ঞেস করবেন? ছবিগুলোর ক্যাপশন? ছবিগুলোর একটা ক্যাপশন বলতে হবে, তোমাদেরকে একটু সময় দেওয়া হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে তাহলে সময় দিব, আমি কয়েকজনকে অ্যাসাইন করে দিই কয়েকটা ছবি। স্যার তাজওয়ারকে আমি ছবিগুলোতে একটা দিচ্ছি, তাজওয়ার হচ্ছে স্যার সবগুলা ছবি তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিছু 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 ছবি ব্লারি আচ্ছা, এখানে আসছে। 6টা ছবি শুধু আছে। 6টা ছবি আছে, হ্যাঁ, বাট আমি তোমাদের আরো অ্যাক্টিভিটিস, আরো কাজ দিব আরো গ্রুপে, বাট এখানে তাহলে যেগুলো অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে সেটা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, পিয়াস বলবে হচ্ছে ফার্স্ট পিকচারটা এটা। পিয়াস কি শুনতে পাচ্ছ? পিয়াস কি আছে আমাদের সাথে নাকি নাই? আচ্ছা, পিয়াস নাই। তানহা, তানহা আছো আমাদের সাথে? স্যার আচ্ছা, তুমি তুমি তো ফলো করতেছিলে আমাদের ক্লাস, তাই না? তানহা, আমি বলছিলাম যে এখান থেকে তোমাদের একটা একটা করে ছবি দিব, এই ছবিটা দেখে তোমাদেরকে একটা ক্যাপশন, একটা সেন্টেন্স বানাইতে হবে, যে সেন্টেন্সটা দিয়ে ছবিটা কি মানে এটা কি প্রকাশ করছে সেটা তোমাকে বুঝাইতে হবে। ঠিক আছে, সো তানহার জন্য একটা ছবি আছে, সেটা হচ্ছে লাস্ট একটা ছবি, এটা আমরা দেখতে পাচ্ছি। তানহা, তুমি কি বুঝতে পারছো? স্যার আপনি একটা আবার আচ্ছা, আমি রিপিট করতে পারবেন? এখানে নেট আমি আবার বলছি, দেখো, যে এখান থেকে তোমাদের একটা ছবি চুজ করে দিব, যাকে যে ছবিটা চুজ করে দিব সেই ছবিটা সম্পর্কে তুমি একটা ক্যাপশন, মানে ছবিটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে সেটা একটা সেন্টেন্সে তুমি বুঝাবা। এটা কি পারবা তুমি? স্যার সেন্টেন্সটাকে বাংলায় বলবো না ইংলিশে? তোমরা যেহেতু ইংলিশ ভার্সনে, সো ফার্স্ট তোমাদের টার্গেট থাকবে যে ইংলিশেই বলবা।
যদি কোনো পসিবিলিটি হয় বা কোনো প্রবলেম হয় তাহলে তোমরা বাংলায় বলবা। ওকে, স্যার বইতে তো কিছু বোঝা যাচ্ছে না ঠিক মতো। ওকে, দাঁড়াও, তোমাদের জন্য আরেকটু আমি ক্লিয়ার ছবির ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে কি ক্লিয়ার হয়েছে? স্যার 3 নাম্বার 5 নাম্বার ছবিটা আমি ক্লিয়ার মতো দেখতে মানে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা, অ্যাকচুয়ালি 5 নাম্বারটা না আমিও অ্যাকচুয়ালি বুঝতেছি না। স্যার এটা আহ, কি স্যার 5 স্যার নাম্বার? আমিও বুঝছি না 3 নাম্বার আর 5 আচ্ছা, নাম্বার। এখন মনে হয় বুঝতে পারছি। এটা হচ্ছে 5 নাম্বারটা, তোমাদের আমি কাউকে জিজ্ঞেস করবো না, বাট আমি এটা এক্সপ্লেন স্যার করে দিই। স্পেশালি না 3 নাম্বারটা ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছি না এটা কি মিন করছে। 3 নাম্বারটা, হ্যাঁ, ইয়েস আচ্ছা, স্যার। 3 নাম্বারটায় আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ একটা স্যার ডাক কিংফিশার টাইপের একটা বার্ড। ওকে, আর সেই বার্ডটা যেখানে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে হয়তো একটা নদী ছিল, যেই নদীটা এখন নাই, ঠিক আছে, বা খুবই শুকায় গেছে। এই জন্য হচ্ছে কি ওর খাবারের বা ওর জন্য খুব প্রবলেম হয়ে গেছে এখানে সার্ভাইভ করা, কারণ আমরা জানি কিংফিশার কি করে, ও মাছ শিকার করে, তাই না? ইয়েস স্যার মাছ শিকার করে। সো আমরা দেখো, দাঁড়াও, তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো আমি এই ছবিটাকে যদি একটা ক্যাপশন দিয়ে ডেসক্রাইব করতে চাই তাহলে আমি কি বলতে পারবো? আহ ওকে, আর স্যার 2 নাম্বার পিকচারটা কি আমি আসলে বুঝতে পারছি না। 2 নাম্বারটাও একটু কনফিউশন আছে, বাট আমার মনে হয় এখানে 2 নাম্বারটা হচ্ছে একটা ইয়ে করা হয়েছে, এখানে ধরো স্যার একটা এখানে সবাই গাছ কেটে দিচ্ছে দেখে কোনো গাছ গাছ নাই, একটা কেটে গাছ। এখানে কোনো একটা, ধরো ওই যে প্রজেক্ট হবে, একটা ফ্যাক্টরি হবে, বা এরকম একটা ল্যান্ড ক্লিয়ার করে ফেলা হচ্ছে, ঠিক আছে, এরকম হয়তো মনে হচ্ছে এখানে শুধুমাত্র একটা স্যার গাছ। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা, ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, 5 নাম্বারটা যেটা হচ্ছে আমার মনে হচ্ছে সোফার, এটা যদিও ছবিটা ক্লিয়ার না, বাট আমার মনে হচ্ছে এটা একটা অয়েল ট্যাঙ্কার। অয়েল ট্যাঙ্কার কি তোমরা চিনো? ইয়েস ইয়েস নো স্যার। স্যার। স্যার কি আচ্ছা, বলুন? অয়েল ট্যাঙ্কার হচ্ছে একটা মানে মেরিন ভেহিকেল আর কি, যেটা হচ্ছে অয়েল ট্রান্সপোর্ট করে। তোমরা হয়তো এটা দেখছো যে অনেক সময় হয়তো যদি নদী কেউ দেখে থাকো বা নদীতে মুভ করে থাকো, দেখবা নদীতে বালু ক্যারি করে এরকম হচ্ছে কিছু ট্যাঙ্কার আছে। সো এটা হচ্ছে সিমিলার কাইন্ড অফ এর একটা ট্যাঙ্কার, যেটাকে বলা হয় অয়েল ট্যাঙ্কার। তো এই অয়েল ট্যাঙ্কার গুলা কি হয় যে এর মধ্যে ধরো মিলিয়নস কিউবিক মিটার বা অনেক মানে অনেক বেশি অ্যামাউন্টের অয়েল, এটা এক মহাদেশ থেকে একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে বা অনেক দূরে দূরে এটা নেওয়া হয়। ম্যাক্সিমাম হচ্ছে তোমার অ্যারাবিয়ান কান্ট্রি গুলো থেকে পৃথিবীর হোল পৃথিবীতেই অ্যাকচুয়ালি সাপ্লাই হয় এই অয়েল ট্যাঙ্কার থেকে অয়েল গুলা। সো এখানে যেটা হয় মানে এই অয়েল ট্যাঙ্কারের ট্রান্সপোর্টের সময় অনেক সময় কি হয় যে লিকেজ হয় ট্যাঙ্কারে। স্যার ডুবে গেলে সব অয়েল বের হয়ে যায়। ডুবে গেলে তো অবশ্যই এটা একটা স্পিলেজ হয়, প্লাস আনাদার হচ্ছে লিকেজ হয়, অনেক সময় লিক হয়। হয় হয় কি, এই যে কিছুদিন আগেই এরকম একটা মানে নিউজ ছিল যে প্যাসিফিক অশনে, তোমরা সার্চ দিলে হয়তো দেখতে পারবা, মানে প্যাসিফিক অশনে এরকম লিকের কারণে হিউজ একটা মানে ধরো প্রায় অ্যারাউন্ড 30-40 কিলোমিটার সমুদ্রের মাঝে তেল তেলের একটা লেয়ার ভেসে উঠছে, ঠিক আছে। সো আমার মনে হয় এই এই ছবিটা এটাই মিন করছে, এটা একটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার, যেটা হচ্ছে তেলের স্পিলেজের কারণে এখানে একটা তোমার বার্ড বা কোনো একটা পাখি দিয়ে বুঝাইছে যে যেটা মানে পাখিটা অ্যাকচুয়ালি সমুদ্রের উপর নির্ভর করতো, যেটা এখন এন্ডেঞ্জার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্যার হ্যাঁ, স্যার আমাদের নেক্সট যে পরীক্ষাটা হবে পরীক্ষার টপিকটা বলতে পারবেন? হ্যাঁ, নেক্সট আমাদের টপিক পরীক্ষাটা হবে নেক্সট ক্লাসেই, আমাদের একটা রিভিশন এবং টেস্ট থাকবে, সেখানে তোমাদের 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষাটা হবে। লাস্ট যে চারটা চ্যাপ্টার, এটা কি তোমরা জানো না? আমি তোমাদেরকে আবার একটু দেখাই দিচ্ছি যে স্যার আমাদের একটু হ্যাঁ আবার বলে টপিক দিলে ভালো হয়। একটু বলে দিলে ভালো হয় আবার। ওকে, ওকে,
একটা মিনিট, আমি একটু তোমাদের ইয়েটা দেখে নিই, তারপরে বলতেছি। স্যার আপনি কি হ্যান্ড আউট গুলো দিয়েছেন? হ্যান্ড আউট হচ্ছে সবগুলাই হচ্ছে আপলোড করা আছে, তোমরা পাইছো কিনা জানি না, বাট আজকে হচ্ছে আমি ওই যে তোমাদের ক্লাসরুমে গত যে 4টা টপিকের উপর তোমাদের নেক্সট টেস্ট এবং রিভিশনটা হবে সেই 4টা ক্লাসের হ্যান্ড আউট গুলো আমি বিষে নিয়ে দিব, তোমাদের ক্লাসরুমে দিয়ে দিব, সেটা তোমরা কালেক্ট করে নিবা। প্লাস হচ্ছে তোমাদের ক্লাসরুমে এই যে আজকের চ্যাপ্টারের উপর একটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা সাবমিট করবা হচ্ছে নেক্সট ক্লাসের পরের ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে তো তোমাদের পরীক্ষাই থাকবে, একটা টেস্ট থাকবে এবং রিভিশন থাকবে, ওই ক্লাসে আমরা তোমাদেরকে ইয়েটা দিব না। তো ওটা তোমরা সাবমিট করবা। তাহলে আজকে হচ্ছে 4 তারিখ, তো প্রবাবলি হচ্ছে 19 তারিখে আমাদের ক্লাস থাকবে। সো 19 তারিখে হচ্ছে তোমরা এটা সাবমিট করবে। স্যার 19 তারিখ তো রবিবার। তো তাহলে 18 তারিখ যেদিনই হোক, যেদিন থাকে। ওকে, তাহলে আমি সবাইকে হয়তো জিজ্ঞেস করব না, বাট ফার্স্ট ছবিটা, রৌনক, তুমি হচ্ছে ফার্স্ট ছবিটার একটা ক্যাপশন রেডি করবা। তা আমি তোমাকে 1 মিনিট পরে জিজ্ঞেস করবো। ফার্স্ট যে ছবিটা, এই আমি বইটাতে দেখাই তাহলে আরো বুঝতে পারবো। এটা ফার্স্ট ছবিটা এক্সপ্লেন করবে রৌনক, দেন স্যার এটাকে পুরোপুরি এক্সপ্লেন করে বলবো? মানে এক্সপ্লেন না, তুমি একটা ক্যাপশন দিবা, এক সেন্টেন্স। 1 লাইনে তুমি বোঝাবা যে ছবিটা তোমাকে কি মিন করতেছে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিতে পারবেন? বেটার ইংলিশে, যদি ইংলিশে প্রবলেম হয় তাহলে বাংলায় বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইফ। সাইফ বলবে হচ্ছে নাম্বার 4, 4 নম্বরটা। দেন হচ্ছে তাহারিম বলবে। তাহারিম বলবে হচ্ছে উম এটা 4 নম্বরটা। আর স্যার এটা তো সাহেবকে দিলেন। আচ্ছা, 4 4 নম্বর নাম্বারটা আমার। সাইফকে দিছি। আচ্ছা, স্যার তাহারিম 5 নাম্বারটা বলি। স্যার পাঁচ কি নম্বর, বলছেন? 6 6। 6। ওকে, তুমি 6 নম্বরটা নাও, ঠিক আছে? তাহারিম 6 নম্বরটা। স্যার আমি 2 নম্বরটা বলি। হ্যাঁ, স্বাক্ষর বলবা। স্বাক্ষর বলবা কোনটা? স্যার স্বাক্ষরকে 2 নম্বরটা। স্বাক্ষরকে এই নাম্বারটাই, 5 নম্বরটাই দিচ্ছি। এটা তো আমি এক্সপ্লেন করেই দিলাম, বাট এটা দিয়ে তোমার একটা ওকে স্যার। ক্যাপশন বানাইতে হবে। হ্যাঁ, রৌনক এটা রেডি হয়েছে? রৌনক Yes, একটা sir. বলো। In this picture, the peoples are cutting down trees, means the deforestation. ওকে, সো আমাদের হয়তো একটু মানে অ্যাকচুয়ালি টাইটেল অফ দ্য পিকচার বলতে কি বুঝাইছে সেটা তোমাকে এই মানে পিকচারে কি ডেসক্রাইব করতে বলে নাই, তুমি যেভাবে বলছো এটা কাইন্ড অফ একটা ডেসক্রিপশন হয়েছে যে ইন দিস পিকচার উই সি। তাজকিয়া, হ্যাঁ বলো কিছু। স্যার এরকম দিতে হবে না যে deforestation caused by I mean sorry, uh, destruction of habitats caused by deforestation, এরকম টাইপের জিনিস? ওকে, হ্যাঁ, এটা একটু বেটার, ঠিক আছে? মানে এক্সটিংশন অর এক্সটিংশন স্যার ইজ দ্য আমি কজ। বলছি, destruction of habitats caused by deforestation. ওকে, হ্যাঁ, গুড। তাহলে এরকম, রনক তুমি কি বুঝতে পারছো? তুমি যেটা বলছো সেটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা ডিফরেস্টেশনের এক্সাম্পল, যে উই ক্যান সি an example of deforestation here or a huge number of trees are being cut down, ঠিক আছে? এটা আমরা বলতে পারি, বাট টাইটেলটা হচ্ছে এরকম হয়। ধরো আমি আমি একটা বলি, আজকে একটা ভালো বলছে যে যে এক্সটেনশনের কজটাই হচ্ছে ডিফরেস্টেশন। সো আমি যদি আরেকটা টাইটেল এটা বলতে চাই এভাবে, আমি ধরো এটাকে মানে টাইটেল করলাম ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন লিখে একটা কোলন দিয়ে আমি বললাম যে আহ আহ, আচ্ছা, আর রিজন
ফর গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এটা একটা তোমার ডিফরেস্টেশনের বা এই ছবিটার একটা ক্যাপশনটা আমি এভাবে দিতে পারি। আমি কজটা দিলাম ডিফরেস্টেশন, আর ওটাকে এক্সপ্লেন করলাম যে ডিফরেস্টেশন এখানে বোঝাইছে হুইচ ইজ দ্য কজ অফ গ্লোবাল ওয়ার্মিং, যে আমাদের পৃথিবীতে তাপমাত্রা বাড়তেছে, এটার অবশ্যই কারণটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে ডিফরেস্টেশন। ঠিক আছে, প্লাস তাসকিয়া যেটা বলছে ভেরি গুড, যে তোমার স্যার ফোন দ্য রিজন নাম্বারটা অফ কি গ্লোবাল ওয়ার্মিং দেওয়া যাবে না? 2 নাম্বারটায়, হ্যাঁ 2 নাম্বারটাও তুমি ফোন অবশ্যই নাম্বারটা স্যার, গ্লোবাল ফোন ওয়ার্মিং। নাম্বার, ফোন নাম্বার স্যার, ফোন নাম্বার। 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বারটাকেও দিতে পারো, গ্লোবাল ওয়ার্মিং দিতে পারো। ঠিক আছে, আচ্ছা। সো সাইফ তুমি কি কি বলতে যাচ্ছিলা তাহলে বলো। স্যার আমারটা তোমারটা পরে, আচ্ছা তাহলে নেক্সট কে? তারিম, তারিম বলো। স্যার এটা যে স্যার টাইটেল যেটা সেটা তো রিভার পলিউশন হবে না? ওকে, জাস্ট যে টাইটেলটা বলি, title river pollution, the reason behind it, the transportation system, fishing and waste canals from industries. ওকে, রিভার পলিউশন। মানে ব্যাপারটা হবে এরকম, দেখো রিভার পলিউশন আর রিসেন্ট সিনারিও, ঠিক আছে, এরকম কিছু একটা, বা আহ, এটাকে আমরা আরো একটা ড্রামাটিক ভাবে বললে আরো একটু বলতে পারি এভাবে, যে দ্য ডেথ অফ আ রিভার। ঠিক আছে, এই পিকচারটায় আমরা যদি এর থেকে মানে বেটার ক্যাপশন আমার মনে হয় মানে হইতে পারে না এরকম, যে ডেথ অফ আ রিভার বা আ ডাইং রিভার। ঠিক আছে, এটা আরো বেস্ট। Yes, sir, আমি এটাও ভেবেছিলাম যে ডাইং রিভার দেওয়া যায়। হ্যাঁ, এটা হইলে তোমার একেবারে পারফেক্ট হতো, তাই না? তোমার দেখেই মনে হচ্ছে রিভারটা মানে ওর জীবন থাকলে ও অলরেডি কান্নাকাটি শুরু করতো আর কি, মানে ওর যা অবস্থা দেখে আমরা বুঝতেছি। ঠিক আছে, সো এই টাইপের ক্যাপশন গুলো হবে হচ্ছে সিম্পল ছোটখাটো সেন্টেন্সের মধ্যে, বাট ইউ শুড মানে ইট শুড এক্সপ্লেইন দ্য হোল সিনারিও। আচ্ছা দেন হচ্ছে স্যার এবার, এখন আমারটা। হ্যাঁ বলো। Sir, in this picture, we can see that an oil tank has break. So for the oil, many fishes and ocean animals are dead. আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এখানে, স্যার এটা একটা ওয়াটার পলিউশন। হ্যাঁ ওয়াটার পলিউশন, এটা হচ্ছে, এটাকে আমরা ওয়াটার পলিউশনটা আসলে বলবো না, এটা বলবো হচ্ছে অসেন পলিউশন। ওকে, মানে এটা বেসিক্যালি হচ্ছে অসেনের মধ্যেই হয়, ওয়াইল্ড স্পিলেজ যেটা হয় এটা হচ্ছে অসেন পলিউশনে হয়। আর এটার ভিকটিম কিন্তু হচ্ছে যারা মেরিন, যারা ইয়া আছে, মেরিন অ্যানিমালস। marine animals and marine biodiversity on the verge of extinction, or marine biodiversity in danger। ঠিক আছে, এটা হইতে পারে সুন্দর একটা ক্যাপশন, ডিউ টু অয়েল স্পিলেজ এরকম, বা অয়েল স্পিলেজ কজেস দ্য কজেস মেরিন অ্যানিমাল বিইং এক্সটিং, এটাও হইতে পারে। ঠিক আছে, সো এই ধরনের ছোটখাটো একটা সেন্টেন্সের মধ্যে তোমার স্ট্রং একটা অপিনিয়ন এখানে বুঝাইতে হবে। আচ্ছা লাস্ট কে সাইড। স্যার, স্যার টাইটেল গ্লোবাল ওয়ার্মিং এন্ড অ্যাসিড রেন। So caption, sir, environment is being polluted by harmful gases that are coming from factories. ওকে, ঠিক আছে, তুমি মানে সবগুলা প্রবলেমই ঠিকঠাক বলতে পারছো, এগুলোকে আরেকটু একসাথে নিয়ে আসতে হবে এরকম। ঠিক আছে, একসাথে নিয়ে আসতে হবে যে এরকম লাইক যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা হ্যাঁ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওয়ার্ডটা দিয়েই আসলে আমরা পারফেক্টলি বুঝাইতে পারবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কতগুলো ক্যাপশন আমরা বলতে পারি, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আ ব্লেজিং অর ন্যাচারাল বা অ্যাটমসফিয়ারিক প্রবলেম, একটা কোশ্চেন মার্ক এরকম, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্লেজিং অর অ্যাটমসফিয়ারিক পলিউশন। ঠিক আছে, এরকম, বা তুমি যেটা বলছো সেটা যদি আমরা কম্পারিজ করি এখানে, তাহলে আমরা বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ আ হিউজ কজ ফর অ্যাসিড রেইন অর গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, এরকম। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এটা তোমাদের একটা মানে গ্রুপ ওয়ার্ক ছিল, তোমাদের ইন্ডিভিজুয়ালি আসলে বলাটা একটু টাফ, তোমাদের এটা বেটার ছিল হচ্ছে যদি তোমরা
মানে 2-3 জনের একটা গ্রুপে প্রতিটা ছবি মানে ডিসকাশন করতে হয় একটু নিজেদের মাঝে, যে এটা কি হইতে পারে, বেস্ট টাইটেলটা কিরকম হতে পারে। মানে কাজটা আসলে এরকম, বাট যদিও তোমাদের যেহেতু আমরা একটু ভার্চুয়ালি কানেক্টেড আছি, সো তোমাদের গ্রুপটা ওইভাবে করে দেওয়াটা এই প্ল্যাটফর্মে মানে অতটা ইজি না। এই জন্য হচ্ছে আমরা তোমাদের ইন্ডিভিজুয়াল কি জিজ্ঞেস করলাম, তাও তোমরা সবাই বেশ ভালো বলছো আর কি। আচ্ছা, দেন এখানে একটা স্টোরি দেওয়া আছে, একটা স্টোরি, দ্যার ইজ এ স্টোরি অফ শ্যামলী, একটা এরিয়ার নাম দেওয়া হয়েছে। শ্যামলী নামটা দেওয়া হয়েছে সম্ভবত এই কারণেই যে এখানে অনেক সবুজ শ্যামল, দ্যাট মিনস একটা ফরেস্ট এরিয়া বা লট অফ অ্যানিমালস, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা পশু প্রাণী বা মানুষ একসাথে দে লিভড ইন পিস অ্যান্ড হারমোনি, এরকম একটা সিনারিও দেখা যাচ্ছে। এটা একটা আগের সিনারিও, ঠিক আছে। এখন ঠিক এই সিনারিওটাই চেঞ্জ হয়ে আমাদের পরবর্তী যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে আমার অলমোস্ট ফরেস্ট ল্যান্ড গুলা নাই হয়ে গেছে, মানে খাবারের, দ্যাট মিনস ফরেস্ট নাই হওয়ার কারণে এখানে বৃষ্টি কমে গেছে। বৃষ্টি কমার কারণে এখানে কি হয়েছে, যে তোমার পানির স্বল্পতার কারণে কতগুলা স্পেসিস এন্ডেঞ্জার্ড হয়ে গেছে। এখানে জাস্ট আমরা কিছু হরিণ দেখতে পাচ্ছি এবং আশেপাশের পুরো পরিবেশটা একটা ব্রাউন একটা কালার দেখতে পাচ্ছি, যেটা উইজ মানে ডাজন্ট লুক গুড অন নেচার অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ ন্যাচারালি থাকবে হচ্ছে গ্রিনারি বেশি, যেটা আমরা আগে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরাটাই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এই ভিলেজটা সম্পর্কে একটা স্টোরি তোমাদেরকে বলা আছে এখানে, তোমরা যদি পড়ো ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করব, যতটুকু এক্সপ্লেন করব সেখান থেকে আমরা কিছু ফাইন্ডিং বের করার চেষ্টা করব যে স্টোরিটা থেকে আমরা আসলে কি পাই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে এই স্টোরিটা হচ্ছে একটা ভিলেজের, যেটা বলা হচ্ছে যে এখানে আগে অনেক ধরনের অ্যানিমেলস ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হরিণ ছিল, দেন এটা হচ্ছে আমরা যদি উলফ বলি বা উলফ না বলে হচ্ছে এটা অ্যাকচুয়ালি উলফ, বাট হায়নাও হইতে পারে ধরো, এটা এই টাইপের অ্যানিমাল ছিল। অনেক পাখি ছিল, ঘাসপালা মানে গাছ ছিল, পিকক ছিল, সো অনেক কিছু এখানে ছিল, ঠিক আছে। স্যার অলমোস্ট উলফের বাংলাদেশ পাশে থেকে কি নীলগাই? এটাকে হ্যাঁ বোঝানো হচ্ছে সম্ভবত নীলগাই, বাট নীলগাইয়ের শেপটা আর একটু তোমার মানে লম্বাটে হবে আর কি, ঠিক আছে। ওই আগের যে ছবিটা দেখাইছো না, দেখছো না, ওইটাই হচ্ছে পারফেক্ট একটা নীলগাইয়ের ছবি ছিল আর কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশনে চলে আসার জন্য কয়েকজন একটা গ্রুপ অফ পিপল তারা হচ্ছে ইনভেস্টিগেট করা শুরু করলো যে এটার কারণটা কি। তারা চাইলো যে তাদের পুরনো সময়টা মানে এই সময়টাকে ফিরায় আনতে। কারেন্ট অবস্থাটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এরকম, তারা ফিরায় আনতে চাচ্ছে। এখন তারা ফিরায় আনার জন্য কি কি প্রবলেম এখানে ছিল, যার কারণে পরিবেশটা ওরকম থেকে শুরু করে খুব রাফ হয়ে গেছে, মানে এটা মানে ইনহ্যাবিটেন্ট মানে সব ওয়াইল্ড লাইফের জন্য এটা একটা বসবাসের জন্য খারাপ জায়গা হয়ে গেছে, এখানে তারা পারতেছে না, ঠিক আছে, এন্ডেঞ্জার্ড হয়ে গেছে। এটা কেন? সো কারণগুলো খুঁজতে গিয়ে তারা প্রথমে হচ্ছে কিছু ইনফরমেশন নিল কিরকম, যে কালেক্ট করলো, যেমন এখানে কতদিন মানে আগে ওই সময় কতগুলা এই প্রাণী ছিল, কতগুলা নাম্বার অফ ওই প্রাণী ছিল, এখন কতগুলা আছে, এগুলো তারা কম্পেয়ার করার জন্য ডেটাগুলো কালেক্ট করলো। দেন হচ্ছে তারা একটা সায়েন্টিস্টের কাছে, মানে সায়েন্টিস্ট না, একটা রিসার্চার, যে মানে বন বিভাগের ফরেস্ট ডিপার্টমেন্টের কোন একটা রিসার্চার, ওনার কাছে গিয়ে ওনারা মানে ওই 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 গ্রুপটা ওরা গিয়ে হচ্ছে জানতে চাইলো যে এখানে কি ধরনের প্রবলেম হয়েছে বা এই নাম্বারটা কমে যাওয়ার কারণটা কি। তো তারা যে ইনফরমেশন গুলা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছিল, সেখান থেকে একটা ইনফরমেশন তারা ক্লিয়ার করতে পারে, যে যেটা হচ্ছে এই যে যে আহ, জঙ্গলটা ছিল, তো প্রত্যেকটা বায়োডাইভার্সিটিতে একটা ফুড চেইন থাকে। এই ওয়ার্ডটা কে কে শুনছো বা তোমরা আদৌ কেউ শুনছো কিনা, ফুড চেইন? ইয়েস স্যার, শুনেছি। হ্যাঁ, আচ্ছা, শুনেছি। স্বাক্ষর কি জানো বলো তো, স্বাক্ষর ফুড চেইন সম্পর্কে? স্যার ফুড চেইন হচ্ছে, এটা কিভাবে বলবে? আচ্ছা, মানে কিভাবে বলবো, এখানে কিন্তু তোমার ওয়ার্ডটা তুমি বাংলায় ট্রান্সলেট করলেই মোটামুটি এই, তুমি কিছু একটা বোঝার কথা বা বলতে পারার কথা, যেটা ফুড চেইন কি মিন বেশ করতেছে। খাবার যেভাবে ক্রিয়েট করে, মানে No, খাবার এটা একটা বানানোটা। খাবারের চেইন, একটা খাদ্য শৃঙ্খল বা খাদ্য, হ্যাঁ রৌনক, রৌনক বুঝাবে, বোঝাও।
স্যার ফুড চেইন বলতে এমন একটা চেইনকে বোঝায় যেটার মধ্যে স্যার ইনসেক্ট গ্রাসের উপর ডিপেন্ড থাকবে, আবার অনেকগুলা অ্যানিমেলস আছে যেগুলা ইনসেক্ট খেয়ে থাকে, তারপরে যে অ্যানিমেলস গুলো ওগুলাকে আবার অন্য অ্যানিমেলস খায়, এগুলোকে মোটামুটি ফুড চেইন বলে। ওকে, ঠিক স্যার একটা আছে। এক্সাম্পল দিতে পারবো? হ্যাঁ, এক্সাম্পল দিতে পারবো। স্যার গ্রাস কে খায় ইনসেক্টস, আর ইনসেক্ট কে খায় ফ্রগ, ফ্রগ কে খায় স্নেক, স্নেক কে খায় ইগল। হকটাই তো হচ্ছে তোমার লাস্ট না, হকটাই তো ইগল, মানে ইগলের Yes. একটা স্পিসিস হক। ইয়েস স্যার। সো ওটা বাদ গেলে বাকিটা ঠিক আছে। হ্যাঁ, তাসকিয়া কিছু বলতে চাও? স্যার আমিও একই কথাটা বলতে চেয়েছিলাম যে এক স্পিসিস অ্যানিমাল আর আরেক স্পিসিস অ্যানিমাল, মানে ওরা হচ্ছে একে অপরের নির্ভর করে হলো ইউনো ফুড সাইকেল যেটা চালা যায় ঠিক ওটা। আছে। সো সিম্পলি তোমরা মোটামুটি সবাই মানে ক্লোজ, ভেরি ক্লোজ আর কি, বা বুঝতে পারছো ব্যাপারটা, হয়তো কারেক্টলি এক্সপ্লেন করতে ওইভাবে পারতেছি না। বাট ফুড চেইনটা হচ্ছে সিম্পলি আমরা যদি বলি যে যে কোনো একটা বায়োডাইভার্সিটির মধ্যে the mutual dependence on one another of that biodiversity, মানে একটা বায়োডাইভার্সিটিতে একটা প্রাণী বা অ্যানিমেল একটা স্পেসিসের উপর আরেকটা স্পেসিসের যে মিউচুয়াল ডিপেন্ডেন্স কনসার্নিং দেয়ার ফুড অ্যান্ড নিউট্রিশন, তাহলে তাদের খাবার এবং নিউট্রিশনের জন্য একটা ডাইভার্সিটিতে কোনো একটা পার্টিকুলার লোকেশনে একজন আরেকজনের উপর যে মিউচুয়াল ডিপেন্ডেন্সটা, ঠিক আছে, এই যে যে ডিপেন্ডেন্সের যে চেইনটা, দিস ইজ কল্ড দ্য ফুড চেইন। ঠিক আছে, তাহলে ফুড চেইনটা কি বললাম সহজভাবে, যে একটা বায়োডাইভার্সিটিতে কোনো একটা পার্টিকুলার লোকেশনের প্ল্যান্ট মানে ইনসেক্টস, প্ল্যান্টস এন্ড এনিমেলের মধ্যে যে ফুড এন্ড নিউট্রিশন রিলেটেড যে রিলেশনটা, ঠিক আছে, সেটাই হচ্ছে ফুড চেইন। এটাকে তোমরা যেভাবে এক্সাম্পল দিয়ে বলতেছিলা খুবই চমৎকার। এটা এভাবেই দেখো যে ওই যেটা গ্রাস হপার আছে, একটা গ্রাস হপার কি করে, ঘাস খায়। স্যার গ্রাস খায়। গ্রাস হপারটাকে খাইতে পারে একটা ফ্রগ, ফ্রগটাকে খাইতে পারে একটা স্নেক, Snake. স্নেকটাকে খাইতে পারে একটা, Eagle. হ্যাঁ, একটা Eagle. হক খাইতে পারে। সো বেসিক্যালি ফুড চেইনে হচ্ছে আমাদের কয়েকটা টাইপের, মানে বেসিক্যালি কয়েকটা টাইপের বলতে তিনটা টাইপের হচ্ছে, চারটা টাইপের এলিমেন্ট আছে। ঠিক আছে, চারটা টাইপের ক্যাটাগরি এখানে আছে। তো ফার্স্ট ক্যাটাগরি যারা যারা গ্রিন, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, দে ডোন্ট ডিপেন্ডস অন আদার্স, দ্যাট ইজ প্ল্যান্টস। সো প্ল্যান্টস আর কল দ্য প্রডিউসার। ঠিক আছে, তারা হচ্ছে প্রডিউসার। সো তারা হচ্ছে নিজেদের খাবার নিজে প্রডিউস করে এবং অন্যদের খাবারও কিন্তু তারা। সো দে আর দ্য প্রডিউসার্স। সো এই প্রডিউসারদের যারা খায় প্রথম স্তরের, দে আর কল্ড প্রাইমারি কনজিউমার। যারা অন্য মানে অন্যর ওপর খাবারের জন্য ডিপেন্ড করে তাদেরকে বলা হয় কনজিউমার। এখন কনজিউমারও কয়েকটা টাইপ আছে। প্রথমে তাহলে আসলো প্রডিউসার, প্রডিউসার থেকে আসলো কনজিউমার। কনজিউমার হচ্ছে কয়েকটা টাইপের আছে, একটা হচ্ছে প্রাইমারি কনজিউমার, একটা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, আর আরেকটা হচ্ছে টারশিয়ারি কনজিউমার বা অ্যাপেক্স প্রেডেটর আমরা বলতে পারি, ফাইনাল লেভেল কনজিউমার। ঠিক আছে, সো আমি যদি আরেকটা এক্সাম্পল এরকম দিই, যে ধরো সুন্দরবনের যে একটা বায়োডাইভার্সিটি, সুন্দরবনের হচ্ছে বায়োডাইভার্সিটিটা কি, ধরো ঘাস খাচ্ছে একটা র্যাবিট। ঠিক আছে, সো একটা র্যাবিটকে আবার কে খাচ্ছে, ধরো একটা জ্যাকেল, একটা র্যাবিটকে ধরো একটা জ্যাকেল খাচ্ছে। এখন জ্যাকেলটাকে কিন্তু আবার একটা মানে টাইগার খাইতে পারবে, তাই না? সো এখানে তাহলে আমরা কয়েকটা টাইপের মানে দেখলাম, টাইপ দেখলাম। তো ফার্স্ট যেটা ঘাস, ঘাসকে আমরা কি বললাম তাহলে? আমি তোমাদের আরেকটা ছবি দেখাই, ছবিটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। ওকে, সো এখানে আমাদের একটা ফুড চেইনের এক্সাম্পল দেওয়া আছে। একেবারে নিচের পার্টটাকে আমরা মানে নিচের পার্টটা নাই, এখনো এক্সপ্লেন করি নাই, নিচের পার্টটা বাদ ধরি আপাতত। তো প্রথম হচ্ছে এই যে দেখো, যে অটোট্রোপস বলা হয় এদেরকে, যারা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে, এটাকে হচ্ছে এদেরকে বলা হয় প্রডিউসার। ঠিক আছে, আচ্ছা, দেন ওপরের সবাই হচ্ছে কনজিউমার। প্রথমে হচ্ছে প্রাইমারি কনজিউমার, জাস্ট প্রডিউসারকে যে খাচ্ছে সে হচ্ছে প্রাইমারি কনজিউমার।
দেন প্রাইমারি কনজিউমার কে আবার যারা মানে প্রাইমারি কনজিউমারের উপর ডিপেন্ডেন্ট ফর দেয়ার নিউট্রিশন এন্ড ফুড, দে আর কল্ড সেকেন্ডারি কনজিউমার। আর সেকেন্ডারি কনজিউমারদেরকেও আবার যারা খাচ্ছে তারা হচ্ছে তোমার টারশিয়ারি কনজিউমার বা অ্যাপেক্স লেভেলের কনজিউমার বা মানে ফাইনাল কনজিউমার এটা বলা যায়, ঠিক আছে? সো এখানে এটাই হচ্ছে ফুড চেইনের একটা এক্সাম্পল, যেখানে প্রত্যেকটা স্টেজ থেকে যত উপরের দিকে যায় মানে একজন আরেকজনের সাথে এই যে ফুডের সাথে মানে ফুড নেওয়া মানে কি আমরা এখান থেকে এনার্জি নেই, তাই না? ফুড আমরা কেন নেই? বেসিক্যালি দ্য অনলি রিজন ইজ দ্যাট টু প্রডিউস এনার্জি ফর আওয়ার সেল, তাই না, ফর আওয়ার বডি। সো এখানে কি হয়, এই টোটাল ফুড চেইনটাতে হচ্ছে ফুডের মাধ্যমে এনার্জিটা ট্রান্সমিট হয় একটা অ্যানিমাল থেকে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে এনার্জিটা ট্রান্সমিট। সো ফুড চেইন ইজ অলসো ট্রান্সমিশন অফ এনার্জি, ঠিক আছে? আচ্ছা, আর একটা টাইপের এখানে আমার প্রত্যেকটা বায়োডাইভার্সিটি আর একটা টাইপের ক্যাটাগরি আছে, দোজ আর কল্ড ডিকম্পোজার্স বা অ্যাকচুয়ালি ডিকম্পোজার্স আর মোস্টলি মাইক্রো অর্গানিজম, যেগুলো আমরা খালি চোখে দেখি না, ওই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে? সো বেসিক্যালি ব্যাকটেরিয়াস আর দ্য ডিকম্পোজার্স, যেটা হচ্ছে তার কাজ হচ্ছে এই যে টপ যে টারশিয়ারি কনজিউমার যারা আছে, বাঘ, সিংহ, হক, এদেরকে এরা যখন মারা যায় তখন হচ্ছে পচায় ফেলা, ওটা ডিকম্পোজ করে ফেলা, ঠিক আছে? এটা হচ্ছে ডিকম্পোজ করে, দেন আবার সাইকেলটা শুরু হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফুড চেইনটা কি? Yes, sir. ওকে, তো ফুড চেইনটা কিন্তু মানে এটা এমন একটা রিলেশন, ইন্টার রিলেশন বিটুইন ওয়ান অর্গানিজম এন্ড আনাদার অর্গানিজম। তাহলে দেখো, যদি পুরা এই এলাকাটার ঘাস ধরো থাকলো না, কোনো গ্রিন থাকবে না, দ্যাট মিনস দেয়ার আর নো প্রডিউসার্স এয়ার, তাই না? এখানে কোনো প্রডিউসার নাই, তাহলে প্রডিউসার Yes, যদি sir. না থাকে তাহলে কনজিউমাররা তো প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে কি হবে, হোল বায়োডাইভার্সিটিটাই নষ্ট হয়ে যাবে, তাই না? Yes, একজনের sir. আরেকজনের উপর যে ডিপেন্ডেন্সি, সেখান থেকে যদি একজন একটা স্পেসিস ফেল করে বা কোনো একটা ফুড চেইনের কোনো একটা চেইন খুলে যায়, তাহলে কি হবে, যে পুরা চেইনটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, Yes, sir. তো এইখানে ওই যে শ্যামলী ভিলেজ যেটা বলা হয়েছে, এই ভিলেজের যে তারা যে ওই যে বললাম একটা গ্রুপ, তারা ফাইন্ড আউট করতেছিল এখানে কি প্রবলেম ক্রিয়েট হয়েছিল এবং কিভাবে সেটা ফিরায় আনা যায়। সো ক্রিয়েট হয়েছিল এটা খুঁজতে খুঁজতে তারা যখন ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রিসার্চারের কাছে গেল, তখন সে তাদের রেজাল্ট বা ডাটা দেখে বলল যে এখানে আহ, আমরা এই ডাটা দেখে বা বিভিন্ন বই পড়ে আমরা জানতে পারছি যে এই এলাকাটায় একটা সময় এই টপ প্রিডেটর যারা আছে, সবচেয়ে উপরের স্তরে খাদক, এখানে আমরা তাদের দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এই যে তোমার উলফ, ঠিক আছে? সো উলফ গুলা একটা সময় নাই হয়ে গেল। কেন নাই হয়ে গেল? কারণ আশেপাশের যে গ্রামের মানুষ ছিল, ওরা মনে করলো যে এই উলফটা তো হচ্ছে আমাদের মানে নিজেদের জন্য একটা হুমকি, তাই না? সো তারা কি করছে, তারা দল বেঁধে এখানে এই জঙ্গলের মধ্যে যত উলফ ছিল ম্যাক্সিমামই তারা শিকার করে ফেলছে, দে কিলড অল দ্য উলফস, তাই না? এখন যদি এখানে উলফসটা অনেক মানে কোনো উলফস না থাকে, তাহলে কি সমস্যাটা হইতে পারে? এটা কে বুঝাইতে পারবে আমাকে? ধরো এই বায়োডাইভার্সিটির মধ্যে সবচেয়ে উপরের লেভেলের যারা প্রিডেটর, খাদক, কনজিউমার, তারা হচ্ছে উলফ। এখন এরা এখান থেকে চলে গেল বা এখান থেকে নাই হয়ে গেল, এদেরকে মেরে ফেলা হলো, তাহলে কি ধরনের সমস্যা এখানে হইতে পারে? এটা কে বলতে পারবে? Sir, একটু আবার বলবেন? আচ্ছা, বললাম যে এখানে একটা ফুড চেইন ছিল, এখানে একটা মানে বায়োডাইভার্সিটিতে ছিল, এখানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল কি যে এখানে টপ লেভেলের যে প্রিডেটর, সবচেয়ে বড় খাদক যে উলফ, সে এখান থেকে নাই হয়ে গেল। গ্রামের লোকেরা এখান থেকে এই জঙ্গলে যত উলফ ছিল তাদেরকে মেরে ফেলছে, তাহলে হোল চেইনটা কি ধরনের প্রবলেমে পড়তে পারে বা এই পুরা বায়োডাইভার্সিটি এলাকাটার কি ধরনের চেঞ্জ হইতে পারে? এনিওয়ান, যে কোনো স্যার কিছু। হ্যাঁ, বলো তানহা, বলো। সেকেন্ডারি লেভেলে প্রেডেটর স্যার সেকেন্ডারি লেভেলে প্রেডেটরদের সংখ্যা বেড়ে যাবে।
সেকেন্ডারি লেভেলের প্রেডেটরের সংখ্যা বেড়ে যাবে। ভেরি গুড। তারপর আর কেউ? আর স্যার ওরা লোকালিটি তো এসে পড়তে পারে। ওকে, সো মানে তানহা খুব ভালো একটা পয়েন্ট বলছে যে যেহেতু এখানে প্রিডেটরটা হচ্ছে আমরা বললাম তিনটা লেভেল আছে, একটা হচ্ছে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, আর একটা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। ঠিক আছে, সো টার্সিয়ারি কনজিউমার বা ফাইনাল লেভেল কনজিউমার, এই ওল্ড যদি এখান থেকে কমে যায়, তাহলে ওল্ড হচ্ছে খাবারের উপর ডিপেন্ডেন্ট ছিল কাদের উপর? এই লাইক হরিণ, দেন এই যে নীলগাই যদি এটা আমরা বলি, সো এদের উপর ডিপেন্ডেন্ট ছিল খাবারের জন্য ওল্ফ। মানে ওল্ফ ওদেরকে শিকার করে ওদের নাম্বারটা কমায় রাখে। এখন যদি ওল্ফটা না থাকে তাহলে এখানে কি হবে? এখানে প্রচুর পরিমাণে এই যে যারা ভেজিটেশনের উপর ডিপেন্ড করে, মানে ঘাস খায় যারা, যে ধরনের অ্যানিমাল, প্রাইমারি লেভেল থেকে শুরু করে প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, এরা সবাই কিন্তু বেড়ে যাবে, তাই না? হরিণকে তো এখন আর কেউ মারতেছে না, সো হরিণ ক্যান রিপ্রোডিউস এন্ড ওরা নাম্বার মানে সংখ্যায় বেড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তাই না? সেম ফর এই যে নীলগাই, নীলগাইয়ের জন্য সেম, ওরাও হচ্ছে কি হচ্ছে যে নাম্বার বেড়ে যাচ্ছে। এখন নাম্বার বেড়ে গেলে এখানে চেঞ্জটা কি হয়? আসবে ওদের তো এখন প্রচুর ঘাস লাগবে বা স্যার এখানে কোনো ঘাস থাকবে না। ভেরি গুড। এখানে আস্তে আস্তে কি হবে? ওদের নাম্বার বাড়তে বাড়তে এখানে ঘাস থাকবে না, ওরা সব ঘাস খেয়ে ফেলবে, প্লাস বন যে ফরেস্টটাও ছিল সেই ফরেস্ট গুলো ওরা আস্তে আস্তে খাইতে খাইতে এখানে শেষ করে ফেলবে। সো ফরেস্ট কমে গেলে এখানে ইফেক্ট হিসেবে কি আসবে? ইফেক্ট হিসেবে এখানে প্রচুর সূর্যের আলো আসবে এবং বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে, যার কারণে আমরা পরের ফিগারটা একটা পারফেক্ট এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে ঘাস বা গাছপালা নাই, এখানে একটা নদী ছিল যে নদীতে এখন পানি নাই। সো এখন শুধু এখানে যে সেকেন্ডারি লেভেলের যে ইয়েটা আছে, মানে কনজিউমার যারা আছে, হরিণ, গাই, এই টাইপের প্রাণী কিছু সংখ্যা বাড়বে। এখন এরাও কিন্তু আলটিমেটলি এখানে সার্ভাইভ করতে পারবে না, কারণ ওদের ফুডও তো থাকবে না, তাই না? প্রচুর রোদের কারণে কি হবে? এখানে তোমার এই যে নতুন ঘাস এখানে জন্ম হবে না, বা বৃষ্টি না হইলে তো গাছপালা কিভাবে হবে, তাই না? সো হোল ডাইভার্সিটি বা গ্রিনারি অ্যারাউন্ড দিস নেবারহুড উইল ডিসঅ্যাপিয়ার। সো এটা কিন্তু মানুষেরও কিন্তু লাইফে যে এফেক্ট করবে সেটা কিন্তু মানুষ ওই যে বুঝে নাই শুরুতে, তারা কি করছে? তাদের হুমকি মনে করে সব উলফ গুলাকে বা হায়না গুলাকে তারা মেরে ফেলছে। মেরে ফেলার কারণে কি হবে? যে এখানে টপ প্রেডেটর কমে যাওয়ার কারণে ভেজিটেশন যারা করতো তারা অনেক সংখ্যায় বেড়ে গেছে, পুরো এলাকাটায় একটা মানে গ্রিনারির অভাব ঘটায় ফেলছে, স্কারসিটি অফ গ্রিনারি, তাই না? যার ফলস্বরূপ পুরা দেখো পুরা বায়োডাইভার্সিটিটা এখান থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, তাই না? এখন কি হবে? এই হরিণের নাম্বার বেশি হইলো, ওকে, বাট এখন ঘাস না পাইলে তো ওরাও সার্ভাইভ করতে পারবে না, হয়তো মারা যাবে, তাহলে ওরা অন্য কোথাও চলে যাবে, তাই না? সো দিস ইজ দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন অর ভেরিয়াস ম্যান-মেড অ্যাক্টিভিটিস, যেগুলা হচ্ছে আমাদের ইফেক্ট করে কিসে? ইফেক্ট করে নেচারটাকে ডিস্ট্রয় করতে, ন্যাচারাল যে বায়োডাইভার্সিটি এটা ডিস্ট্রয় করতে। সো উই শুড অলওয়েজ ট্রাই টু প্রিজার্ভ আওয়ার নেচার। তোমাদের আশেপাশেও তোমরা দেখতে পারবা যে এখানে তোমার এই নেচারের সমস্যাটা কি। তোমাদের এটাই হচ্ছে পরের যে পরের উইকে যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া, সেটা আমি তোমাদের একটু দেখাই। এটা তোমরা তোমাদের এই যে 4টা ক্লাসের যে হ্যান্ড নোট সহ অ্যাসাইনমেন্টটা সহ একসাথে তোমাদের ক্লাসরুমে পোস্ট করা হবে। এটা তোমরা 2-1 দিনে মানে আজকের মধ্যে পোস্ট করা হবে, কালকের মধ্যে সবাই কালেক্ট করে এটা পড়বা। আর নেক্সট সিটিটা যেন তোমাদের সবার ভালো হয়। শুধু কিন্তু হ্যান্ড নোট গুলাই পড়লে এনাফ না, তোমার বই দেখে দেখে পড়তে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা, যেহেতু এটা জিকের একটা পার্ট। সো ছোট একটা লাইনেও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়ে যেতে পারে, যেটা তোমাদের মিস হওয়া চলবে না। বইটা পড়বা, আন্ডারলাইন করে করে সুন্দর করে পড়বা, ঠিক আছে? স্যার ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কিরকম ভাবে আসতে পারে ওটা একটু এক্সপ্লেন করলে ভালো ওকে, হতো। ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তার আগে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখাই। অ্যাসাইনমেন্টটা তোমরা কিভাবে আনসার করবে সেটা আমি একটু বলে দিচ্ছি। ওকে, সো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে স্টেট 4 এক্সটিংক্ট অ্যানিমেল, যেটা তুমি জানো আমাদের অ্যারাউন্ডে ছিল, বা যদি বাংলাদেশে খুঁজে না পাও আশেপাশ থেকেও নিতে পারো। 4টা অ্যানিমেল যেটা আগে ছিল এখন নাই, 4 এক্সটিংক্ট অ্যানিমেল নাম লিখবা।
স্যার দেন ইউনিভার্সাল নাকি হচ্ছে শুধু বাংলাদেশের? ওই যে তোমাদের বললাম যে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে বাংলাদেশেই ফোকাস করা। যদি বাংলাদেশে 4টা কেউ না পাও বা কেউ আশেপাশ থেকে নিতে চাও সেটাও নিতে পারো, কোনো সমস্যা নাই। বাট মানে বেটার হচ্ছে আশেপাশের হইলে, বাংলাদেশ বা ইন্ডিয়া বা এই সাবকন্টিনেন্টের আশেপাশে। ওকে, দেন হচ্ছে শো এ ফুড চেইন ইউ নো। সো তোমাকে একটা চেইন আকারে ফুড চেইন বানাইতে হবে, যেগুলো আমরা ডিসকাস করছি গ্রাসহপার, হক, এগুলা বাদ দিয়ে। ঠিক আছে, সো বেসিক্যালি একটাই আমরা ডিসকাস করছি, এটা বাদ দিয়ে তুমি একটা ফুড চেইন বানাবা তোমার আশেপাশে দেখে। তোমার আহ, আহ, যে কোনো একটা ন্যাচারাল, তুমি একটা ন্যাচারাল কোনো একটা সেকেন্ড জায়গায় নাম্বারটা বুঝতে পারিনি। 2 নাম্বারটা, ইয়েস স্যার। 2 নাম্বারটা হচ্ছে একটা ফুড চেইন বানাইতে হবে। লাইক আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই কিভাবে করতে হবে ব্যাপারটা। ওই যে তোমাদেরকে বললাম যে যারা 4টা স্টেপ হবে, প্রোডিউসার, তারপরে কনজিউমার দিবা। এখন 3টা লেভেলের কনজিউমার হইতে হবে এরকম নাও হইতে পারে। অনেক সময় কনজিউমার 2টা থাকে, যে প্রাইমারি কনজিউমারের পর ডিরেক্ট টারশিয়ারি কনজিউমারে চলে যায়, তাই না? এটাও হইতে পারে। সো তোমাকে দেখাইতে হবে প্রোডিউসার কারা কোনো একটা পার্টিকুলার জায়গায়, ওই জায়গাটার ফুড চেইন দেখাইতে হবে। ধরো আমি আরো একটা এক্সাম্পল তোমাদের বলে দিই। ধরো একটা পুকুরের মধ্যে পুকুরের ঘাস, ঘাস হচ্ছে প্রোডিউসার। দেন ছোট ছোট মাছ, এটা হচ্ছে একটা কনজিউমার, প্রাইমারি কনজিউমার। তারপরে একটু বড় মাছ, সেটা হইতে পারে সেকেন্ডারি কনজিউমার। দেন হইতে পারে যে কিছু মাছ আছে যারা হচ্ছে, যাদেরকে বলা হয় রাক্ষসে মাছ আর কি। ঠিক আছে, লাইক শোল মাছ, বা ওই যে তোমরা জেনে থাকবা আরো অ্যাকোরিয়ামে যে মাছগুলা পোষা হয়, ঠিক আছে, এগুলা। সো এরকম একটা বড় বিগ ফিশ দিয়ে দিলা, সেটা টারশিয়ারি কনজিউমার। সেটাতে তোমাকে কিভাবে শার্ক দিতে পারবো? হ্যাঁ, সবকিছু, যে কোনো একটা ডাইভার্সিটি, যে কোনো একটা ফুড চেইন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত, লাস্ট লেভেল পর্যন্ত দেখাইতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আর নেক্সট কোশ্চেনটা হচ্ছে ডেসক্রাইব অ্যান ইনসিডেন্ট। একটা ঘটনা ডেসক্রাইব করতে হবে তোমাকে, which you think is affecting the natural biodiversity in a particular area। এখন তুমি ফার্স্টে একটা এরিয়া চুজ করো মনে মনে, বা তুমি যে কোনো একটা এরিয়ায় গেছো বা তোমার বাসার আশেপাশে হইতে পারে। সো একটা এরিয়া চুজ করো, একটা এরিয়ায় চুজ করে সেখানে সেই এরিয়ায় তুমি কি কি কারণ মনে করো, কয়েকটা কারণ খুঁজে স্যার বের। আপনি আটকিয়ে যাচ্ছেন। সরি, স্যার আপনি আটকিয়ে যাচ্ছেন, ফ্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, সম্ভবত আমার নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে যে কোনো একটা এলাকা, পার্টিকুলার একটা এলাকা নিয়ে, ওই এলাকায় তুমি কি কি কারণ আছে মনে করো যে কারণে ওই এলাকার বায়োডাইভার্সিটিটা, ওয়াইল্ড লাইফটা নষ্ট হচ্ছে, এরকম একটা এলাকা এবং কারণ ডেসক্রাইব করতে হবে। ক্লিয়ার? Yes, ইয়েস sir. স্যার। ওকে, দেন থার্ড কোশ্চেনটা হচ্ছে একটু এটা হচ্ছে তোমাদের পার্সোনাল একটা কোশ্চেন। সেটা হচ্ছে হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ফিউচার। তাহলে তুমি তোমার জীবনে এখন হোক বা অলরেডি কেউ যদি কোনো একটা কিছু করে থাকো তাহলে সেটা মেনশন করবা, বা যদি না করে থাকো যে ভবিষ্যতে আমার করার প্ল্যান আছে সেটা করে বলবা যে তুমি নেচারকে কনজার্ভ করার জন্য বা এনভায়রনমেন্ট এবং ওয়াইল্ড লাইফকে কনজার্ভ করার জন্য তুমি ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চাও বা কোন দিকটাতে তুমি কন্ট্রিবিউট করতে চাও। এক্সাম্পল দিতে পারবেন? ওকে, এক্সাম্পল দিতে পারবো, হ্যাঁ। যেমন আমি চাই হচ্ছে, ধরো আমি এই যে যে আমাদের নদী নালা যেগুলো আছে, তোমরা হয়তো অনেক সময় ভিডিও দেখে থাকবা, একটা অর্গানাইজেশন আছে নাম হচ্ছে বিডি ক্লিনস। ঠিক আছে, সো স্যার নদী থেকে সব ময়লাগুলো উঠায়। এক্স্যাক্টলি, নদীতে ময়লা উঠায়। সো এইটা কিন্তু এই যে একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনে তুমি ভবিষ্যতে, ধরো আমি বললাম আমি বড় হয়ে, আমি যখন আমার সময় থাকবে বা সুযোগ হবে বা আমার পরীক্ষা শেষ হবে যখন, তখন আমি কি করব, একটা এই অর্গানাইজেশন আছে বিডি ক্লিন, এখানে আমি ভলেন্টিয়ারিং করব। সো ভলেন্টিয়ারিং করে কি করব, আমি আমার এলাকায় যা যা নদী নালা আছে এগুলা পরিষ্কার করার কাজে পার্টিসিপেট করব। এটা একটা হইতে পারে। দেন আরো কি হইতে পারে, এরকম অনেকগুলো কারণ হইতে পারে যে আমি সামনের বর্ষার সিজনে এরকম একটা অর্গানাইজেশনের সাথে মিশে বা আমার বন্ধুরা একসাথে গ্রুপ করে আমরা এতগুলো গাছ লাগাবো এখানে, বা একটা ক্যাম্পেইন করব। শুধু যে তোমারই সবকিছু করতে হবে এটা না, তুমি মানুষের মাঝে তুমি একটা কনসিয়াসনেস একটা সৃষ্টি করতে পারো, একটা ক্যাম্পেইন করতে পারো। তোমার গ্রামে যখন তুমি যাবা, যখন গ্রামের মানুষ এইসব ব্যাপারে অনেক অজ্ঞ থাকে আর কি, তুমি তাদেরকে নিয়ে একটা ক্লাসের ব্যবস্থা করলা, যে আমার নেচার কনজারভেশন করার জন্য আমি কি কি অ্যাক্টিভিটিস করতে পারি, তাদেরকে বুঝাইলা।
তো সেটাও তোমার একটা অ্যাক্টিভিটিস হইতে পারে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে এক্সপ্লেন করবা যে ইন ফিউচার তুমি কি ধরনের কাজ করে নেচারকে তুমি প্রোটেক্ট করতে চাও, আর হচ্ছে যে মানে এটা তুমি কিভাবে করবা, ঠিক আছে? স্যার 3 নাম্বারটা একটু ছোট করে আবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে যে তুমি একটা এলাকা, সাপোজ এই যে ধরো আমি বললাম যে আমার এলাকায় একটা নদী ছিল, যে নদীটা আস্তে আস্তে শুকায় গেছে, ঠিক আছে? এখন নদীটা, আচ্ছা তোমাকে আমি প্রবলেমটা আগে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে তোমরা এরকম একটা কারণ কিছু খুঁজে বের করবা, যে কারণটা হচ্ছে ওই কারণে কোনো একটা জায়গার তোমার জানা বা তোমার দেখা বা তোমার শোনা কোনো একটা জায়গার যে ন্যাচারাল যে বায়োডাইভার্সিটি এটা নষ্ট হচ্ছে কোনো একটা কারণে, সেই কারণগুলা খুঁজে বের করো। তাহলে আমি বললাম এক্সাম্পল হিসেবে যে আমার এলাকায় একটা নদী আছে, যেটা ছোটবেলায় আমি দেখছি এখানে অনেক পানি এবং অনেক মাছ পাওয়া যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে কি ওখানে পানি একেবারে শুকায় গেছে, বর্ষার সিজনেও খুব সামান্য পানি এখানে হয়, ঠিক আছে? এটা একটা প্রবলেম, ডাইভার্সিটি নষ্ট হয়েছে। আর এটা কারণ হিসেবে তুমি বলতে পারো কি, যে ওই এলাকায় বিশাল একটা ফরেস্ট এরিয়া ছিল, যেটা আস্তে আস্তে এখন অলমোস্ট নাই। সো এই কারণে অনেক বৃষ্টি কমে গেছে, বৃষ্টি কমে যাওয়ার কারণে নদীতে পানি নাই, এরকম, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, Yes, ঠিক sir. আছে। এটা যদি ক্লিয়ার হয় আমি তোমাদের কোশ্চেন টাইপের একটু বলে দিই। তোমরা আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা একটু ফলো করবা। আচ্ছা, আগের কোশ্চেনটা দিয়েই আমি একটু এক্সপ্লেন করি। যেমন তোমাদের অবশ্যই কিছু হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, দেন আনসার ইন এ ওয়ার্ড থাকতে পারে, বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকতে পারে। সো এটার জন্য কি হবে, এটার জন্য মাস্ট তোমাদের বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, যে লাইনটা ইম্পর্টেন্ট পাও সেটা আন্ডারলাইন করতে হবে, দেন এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, আর এখানে যে দেখো যে একটু ডেসক্রিপটিভ কোশ্চেন যেটা ছিল, সেটা এখানে বলা হয়েছে যে এক্সপ্লেইন দ্য বাউন্ডারি অফ বেঙ্গলি রিজিয়ন। সো এটাকে তোমাকে কিছু একটা এক্সপ্লেন করতে হবে, বা তোমার নিজের কোনো একটা পার্সোনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। যে ধরো এরকম যে আমরা নেচার সম্পর্কে যদি বলি যে তুমি তোমার নেচারের কনজারভেশনের জন্য কি করছো, এরকম একটা কোশ্চেন হতে পারে। এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে তোমাকে একটু ডেসক্রিপটিভ হইতে হবে। এবং অনেক সময় তুমি মার্ক ডিস্ট্রিবিউশন দেখেও বুঝতে পারবা যে 2-3 মার্কের কোশ্চেন যদি হয় তাহলে সেগুলো একটু বড় হবে। লাইক আবার আমরা বলতে যদি, পারবেন, আমি খেয়াল কর ওকে, আবার বলতে আমরা পারবেন? যদি একটু এক্সাম্পল হিসেবে বলি, লাইক আমরা ইউনিভার্স চ্যাপ্টারটায় যদি বলি, ইউনিভার্স চ্যাপ্টারে আমরা একটা কোশ্চেন এভাবে বলতে পারি যে ওকে, সো প্রথম প্ল্যানেটটা হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের প্ল্যানেটটা হচ্ছে কি মার্কারি, তাই না? Yes, আর sir. সেকেন্ড প্ল্যানেটটা হচ্ছে ভেনাস। Venus. এখন তোমরা বলো তো কোন ইসে কোন প্ল্যানেটটায় টেম্পারেচারটা বেশি? ভেনাস। Sir, Venus. Venus. ভেনাসের কারণ টেম্পারেচারটা ভেনাসে বেশি। অ্যাটমসফিয়ার আছে। ভেরি গুড। সো এটা কিন্তু নর্মালি হওয়ার কথা কি, যে ইন নর্মাল সেন্স আমরা জানি যে সূর্যের যে কাছে থাকবে সেই টেম্পারেচার বেশি হবে, বাট ওয়াই বিং ফার অ্যাওয়ে ফ্রম সান দেন ভেনাস, সরি দেন মার্কারি, ভেনাস ইজ দ্য হটেস্ট প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম। তাহলে কেন তার কারণ মার্কারি ভেনাসের কোনো অ্যাটমসফিয়ার নেই, আর স্যার ভেনাসে অ্যাটমসফিয়ার আছে আর মার্কিউর কোনো অ্যাটমসফিয়ার নেই। অ্যাটমসফিয়ার নাই? সো এই টাইপের কোশ্চেন যে যেখানে তোমাকে একটু ডিসক্রাইব করতে হবে, শুধু আনসারটাই না, আনসারটাকে একটু ডিসক্রাইব করে তোমাকে ওই আনসারটার ফেভারে কিছু কথা বলতে হবে, ঠিক আছে? যে এটা কেন সেটা আমার লজিক দিয়ে এক্সপ্লেন করতে হবে। এটাই হচ্ছে তোমার ডেসক্রিপটিভ কোশ্চেন গুলা এভাবে আসবে। আর কোশ্চেন প্যাটার্নটা তো বলেই দিলাম, এমসিকিউ কিছু থাকবে, এটা মাস্ট। দেন হয়তো এই যে ইন এ ওয়ার্ড আনসার হইতে পারে, বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস হইতে পারে, আর এরকম ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। আর এটা যেহেতু স্যার অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইন ডিটেইল, স্যার এটা ডেসক্রিপটিভ কোশ্চেন। ডিটেলস, তোমাকে যদি একটু ডিটেলসে বলতে বলে সেটা হচ্ছে তোমার ইয়ে। আর এখানে আনসার দ্য ফলোইং কোশ্চেন, এটা ইনওয়ার্ড তুমি মানে দেখলেই বুঝতে পারবা যে হু ইনভেন্টেড ট্যাক্সোনমি। এটা তোমার যে আবিষ্কার করছে তারা এক্সপ্লেন করার কিছু নাই, তাই না? জাস্ট নামটা বলে দিলেই হবে। সো এরকম, সো যেখানে ইন ডিটেলস বা ইন শর্ট এরকম বলে দেওয়া থাকবে, সেই কোশ্চেন গুলো তোমরা একটু এলাবোরেট করবা। ক্লিয়ার? আচ্ছা, আর যেহেতু হচ্ছে তোমাদের নেক্সট দিন হচ্ছে 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা, সো আমরা ট্রাই করব যে পরীক্ষাটা হচ্ছে 30 মার্কসের নেওয়ার, আর সময় একটু বেশি দিব, আর তোমরা প্রিপারেশনটাও একটু ভালো করে নিবা।
আর অ্যাসাইনমেন্টটা কিন্তু যেটা দিয়ে দিব আমি সেটা হচ্ছে নেক্সট উইকের পরের উইকে, বুঝতে পারছো? Yes, sir. Yes. ওকে, তাহলে আজকের পড়া বা এনিথিং সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে আর? No, No, sir. sir. স্যার চ্যাপ্টারটা কি sir. শেষ? হ্যাঁ, আমাদের চ্যাপ্টারটা শেষ। ওই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে যে তোমার এটাই হচ্ছে ওখান থেকে খুঁজে বের করা শিখাবে তোমাদের যে তোমরা কিভাবে তোমাদের নেচারকে কনজার্ভ করার জন্য কন্ট্রিবিউশন করতে পারো, ঠিক আছে? সো সেটা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যেভাবে আনসার করবা সেটাকে আমি একটা ইভালুয়েশন করব, ঠিক আছে, যে কারটা কিরকম হয়েছে বা কে কতটা ভালো বলতে পারছে। সো ট্রাই করবা তোমাদের আশেপাশের যে নেচার সেখান থেকে তোমরা এই ইনফরমেশন গুলা নিতে বা এই জিনিসগুলো শেয়ার করতে, ঠিক আছে? Yes, sir. Yes, আচ্ছা, sir. ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিই। তোমরা তাহলে লিভ দিয়ে নিতে পারো, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। কারো কোনো কোশ্চেন থাকলে স্টিল বলতে পারো। Bye bye, sir. Good. আচ্ছা, Sir. ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।